আমাকে নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, সরকার বিদায় নিয়েছেন, নতুন সরকার এসছে, নতুনভাবে সেট আপ হয়েছে, খুবই স্বাভাবিক ঘটনা। আমার নিয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা ভিন্ন জিনিস। তারা রাজনীতিবিদদের চেয়েও বেশি রাজনীতি করেছেন, যারা মানবতা বিরোধী অপরাধের মধ্যে টপ কমান্ডার ছিলেন, মূলত তাদের বিচার করা, এবং বাকি যারা অফিসিয়াল পজিশনের কারণে সম্পৃক্ত ছিলেন তাদের ব্যাপারে রাষ্ট্রকে আসলে রিকনসিলিয়েশনের একটা দিকে যাওয়ার যে বিষয়টা আছে সেই দিকেই যেতে হবে। যে আসামিরা পলাতক তাদেরকেই সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। হুকুম অনুযায়ী কাজ করাটা কোনো এক্সকিউজ হতে পারে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী। এই সাজাতে প্রসিকিউশন, আমি যখন ছিলাম, প্রসিকিউশন এটাতে সন্তুষ্ট হয়নি। সমস্ত তথ্য থাকা সত্ত্বেও তার পজিশনের কারণে আমি তাকে লেসার পানিশমেন্ট দেবো, এটা প্রসিকিউশনের ব্যর্থতা নয়, এটা আদালতের সিদ্ধান্তের ব্যাপার। একটা রাজনৈতিক গভর্নমেন্ট আসার পরেই আপনি সেই প্রসিকিউশন থেকে বিদায় নিলেন এবং আপনি ঘোষণা দিলেন যে আপনি স্বাভাবিকভাবেই সেই প্রসিকিউশন থেকে চলে আসলেন, কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, এটা কি একটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল নাকি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত? দেখুন, আমাকে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি ছিল 3টা প্রধান কাজ করার। তার মধ্যে একটা ছিল জুলাই আগস্ট সহ গত 17 বছরে বাংলাদেশে যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার বিচার, এরপরে সংস্কার এবং নির্বাচন। সেই বিবেচনায় তারা এই বিচারটি করার জন্য, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেখানে আমাকে তারা সিলেক্ট করেছিলেন এবং সেখানে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এরপরে দেশে একটা নির্বাচন হয়েছে, নতুন একটা নির্বাচিত সরকার এসেছে, এবং প্রত্যেক নির্বাচিত সরকারের তার নিজস্ব পছন্দ থাকে, তার নিজস্ব পছন্দের লোকদেরকে তারা দিয়ে একটা প্রশাসন সাজায়। এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। সেদিক থেকে নির্বাচিত সরকার মনে করেছেন যে তারা তাদের পছন্দের লোককে দিয়ে বিচার প্রক্রিয়াটা অগ্রসর করবেন। সেদিক থেকে এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি মনে করি। আমাকে নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, সরকার বিদায় নিয়েছেন, নতুন সরকার এসছে, নতুনভাবে সেট আপ হয়েছে, খুবই স্বাভাবিক ঘটনা। না, কিন্তু আইনি প্রক্রিয়াগুলোকে বা আমরা বিচার ব্যবস্থার যে স্বাধীনতার কথা বলি, সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি যে এই প্রক্রিয়াগুলোকে কি আবার রাজনৈতিক কালার দেয়া হচ্ছে কিনা? আপনার কি মনে হয় বিচার বিভাগের যে স্বাধীনতার জন্য এত আন্দোলন, এত কিছু করা হলো, তারপরে বিচার বিভাগ স্বাধীনও হলো, কিন্তু শেষ পর্যন্ত কি স্বাধীনতা পেলাম আমরা? বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা বিষয়। আমার নিয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা ভিন্ন জিনিস। বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে। বিচার বিভাগকে স্বাধীনতা বলতে দায়িত্বশীল স্বাধীন একটা বিচার বিভাগ দরকার। স্বাধীনতা আগেও ছিল, কিন্তু আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে এই বিচার বিভাগের, বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারকরা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ পর্যন্ত বলেছেন। তারা রাজনীতিবিদদের চেয়েও বেশি রাজনীতি করেছেন। রাজনীতিবিদদের ইচ্ছাকে পূরণ করার জন্য সুপ্রিম কোর্টকে বা বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছেন। সেই জায়গার থেকে জাতি বেরিয়ে এসেছে বিপ্লবের পরে। এই নতুন সরকারের আমলে এসে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন বিচার বিভাগের স্বাধীনতার জন্য। সুপ্রিম কোর্টের সচিবালয়, বিচারক নিয়োগের যে অধ্যাদেশ, সেগুলো খুব জরুরি পদক্ষেপ ছিল। দুঃখজনকভাবে সেই অধ্যাদেশগুলো সরকার এই পার্লামেন্টে র্যাটিফাই করেননি, ল্যাপস হয়ে গেছে। তারা বলেছেন এগুলো নতুন করে তারা করবেন। আমি মনে করি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যে আইনগুলো করা হয়েছিল সেগুলো সরকারের উচিত অবিলম্বে সেই আইনগুলো ভালো আইন দিয়ে ওনারা প্রতিস্থাপন করতে চেয়েছেন, সেভাবেই করুন। কিন্তু বিচারক নিয়োগের ব্যাপারে যে আইনের যে কাঠামোটা তৈরি করা হয়েছিল সেটা অসম্ভব জরুরি। সুপ্রিম কোর্টের সচিবালয়কে প্রতিষ্ঠার জন্য যে কাজটা করা হয়েছিল দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল ছিল, সেটাও প্রতিস্থাপন করা জরুরি। সেইটা করবেন তারা নিশ্চয়ই। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া আছে, যে বিচারক প্যানেল আছেন, তারা আগেরটাই রয়ে গেছেন, এবং সেখানে আমরা আমাদের সময় থেকে যেটা চেষ্টা করেছি যে মূলত মানবতা বিরোধী অপরাধের বিচারটা নিষ্পন্ন করা, সেই কাজটা চলমান আছে। এখন বাকি প্রক্রিয়ার মধ্যে তারা কিভাবে অগ্রসর হবে না এটা আমি জানি না, কিন্তু যে বিচার প্রক্রিয়াগুলো চলমান রেখে এসেছি আমি, সেগুলো তো চলমান যেহেতু আছে, এবং সেখানে আমরা প্রায়োরিটি দিয়েছিলাম যারা মানবতা বিরোধী অপরাধের মধ্যে টপ কমান্ডার ছিলেন, মূলত তাদের বিচার করা। কারণ 2024-এর যে মানবতা বিরোধী অপরাধ সেটা বাংলাদেশ জুড়ে হয়েছিল, হাজার হাজার আসামি কিন্তু এর মধ্যে সম্পৃক্ত। সব মানুষের বিচার করতে গেলে এটা অসম্ভব একটা কাজ হয়ে যেত, এবং সেটা দুনিয়ার ইতিহাসে কোনো জায়গায় এরকম লাখ লাখ মানুষের বা হাজার হাজার মানুষের বিচার করা সম্ভব হয়নি। সেই জায়গাতে আমাদের আইনে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয়েছিল যে আপনি যদি এখান থেকে সুপিরিয়র কমান্ডারদের বিচারটা করেন, তাহলে মূলত অপরাধের বিচারটা সম্পন্ন করা যায়। এর সাথে যারা অন দি গ্রাউন্ডে সবচাইতে বেশি নিষ্ঠুরতার সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচারটা করা, এবং বাকি যারা অফিসিয়াল পজিশনের কারণে সম্পৃক্ত ছিলেন তাদের ব্যাপারে রাষ্ট্রকে আসলে রিকনসিলিয়েশনের একটা দিকে যাওয়ার যে বিষয়টা আছে সেই দিকেই যেতে হবে। সেই দিক থেকে আমরা বেছে বেছে মামলাটা করেছিলাম। যারা একদম কমান্ডিং জায়গায় ছিলেন তাদেরকে আসামি করে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে।
প্রধান যিনি কমান্ডার ছিলেন, যার জন্য এত অপরাধ, সেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যিনি আইজিপি ছিলেন, তাকেও সাজা দেওয়া হয়েছে, কিন্তু তিনি যেহেতু নিজে থেকেই রাষ্ট্রকে এই অপরাধের তথ্য উদ্ঘাটনের ব্যাপারে সাহায্য করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এই সুযোগটা আছে, সেজন্য তাকে লেসার পানিশমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু তিনি এই অপরাধের সমস্ত সূত্র, সমস্ত যে বিস্তৃতি, কোথা থেকে কমান্ড আসতো, এই জিনিসগুলো উদ্ঘাটন করেছেন। সেভাবে এই বিচার প্রক্রিয়াটা ওইখানে সম্পন্ন হয়েছে। এবং বাকি যারা মন্ত্রী পরিষদের সদস্য যারা এগুলো করেছেন, পুলিশের মধ্যে সবচাইতে যারা নটোরিয়াস অফিসার ছিল, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত, যারা গুম, ক্রসফায়ার এগুলোর সাথে জড়িত, তাদেরকে আসামি করে বিচার প্রক্রিয়া চলমান আছে। সুতরাং এটা চলমান যতটুকু আছে, এটা ব্যাপারে তো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। এগুলো বিচারের ঐতিহাসিক প্রয়োজনেই এগুলো করা হচ্ছে। পরবর্তী যদি অন্য কোনো বিচার এখানে আসে, সেগুলোর ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবেন তারা কিভাবে করবেন এটাকে। আপনি যে সময়টুকু ছিলেন, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার রায়ও হয়েছে। এগুলো নিয়ে হয়তো আপনাদের এন্ড থেকে সমালোচনা না থাকলেও রাজনৈতিক জায়গা থেকে সমালোচনা রয়েছে, বা যে আসামিরা পলাতক তাদেরকেই সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, কিন্তু যারা গ্রেপ্তার রয়েছেন তাদের সাজার জায়গাটা তাদের তুলনায় অনেক কম ছিল। এই জায়গায় কি আপনাদের তদন্তের জায়গায় বা যুক্তিতর্কের জায়গায় কোনো ব্যর্থতা রয়েছে? না, এটার কারণটা হচ্ছে, দেখুন, যারা পালিয়ে গেছে তারা হচ্ছে সুপ্রিম কমান্ডার্স। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইজিপি অ্যারেস্টেড আছেন, বাকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা। চরম সাজাটা হবে যিনি প্রধান কমান্ডার তার। গ্রাউন্ডে যারা কনস্টেবল লেভেলে একদম নিম্ন পদস্থ অফিসার, যারা একদম বর্ডার ফলো করেছেন, তাদের ক্ষেত্রে লেসার পানিশমেন্ট হবে, এটাই স্বাভাবিক। বাস্তবতা হচ্ছে যারা টপ কমান্ডার, 5ই আগস্টের পরে যখন বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে আসলে প্রাতিষ্ঠানিকভাবে কিছুই ছিল না, সবগুলো থানা বন্ধ হয়ে গিয়েছিল, পুলিশ পালিয়ে গিয়েছিল, সেই সময় গণহারে এইসব প্রধান অপরাধীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং পালিয়ে যাওয়াদেরকে যেহেতু গ্রেপ্তার করা যায়নি, কিন্তু তাদের যেটা প্রাপ্য সাজা সেটা তো দিতে হবে, সেটা দেওয়া হয়েছে। কিন্তু লেসার পানিশমেন্ট যাদেরকে দেওয়া হয়েছে তারা অধিকাংশই পালিয়ে যেতে পারেনি বা যায়নি, কিন্তু তারা ঘটনাস্থলে ছিল, তারা গুলি করেছে, যেগুলো ভিডিও ফুটেজে অন্যান্য তথ্য প্রমাণে আইডেন্টিফাইড হয়েছে। বিশেষ করে চানখারপুলের মামলায় আপনি বলতে পারেন যে এখানে আদালত যে দৃষ্টিভঙ্গিটা নিয়েছিলেন, যে যেহেতু এরা নিম্নপদস্থ পুলিশ, তারা যেহেতু হুকুম অনুযায়ী কাজ করেছেন, যদিও হুকুম অনুযায়ী কাজ করাটা কোনো এক্সকিউজ হতে পারে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, কিন্তু তাদের ব্যাপারে তারা লিনিয়েন্ট ভিউ নিয়েছেন, কম সাজা দিয়েছেন। এই কম সাজাটা উপস্থিত থাকা বা অনুপস্থিত থাকার কারণে নয়, এটা তাদের অপরাধের গ্র্যাভিটি অনুযায়ী, তাদের পজিশন অনুযায়ী কিন্তু এটা দেওয়া হয়েছে। যদিও এই সাজাতে প্রসিকিউশন, আমি যখন ছিলাম, প্রসিকিউশন এটাতে সন্তুষ্ট হয়নি, ফলে এর বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হয়েছে আমার সময়েই। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ডিসাইড করবেন, কিন্তু তাদের যে অপরাধ, কতটুকু সম্পৃক্ততা, কতটুকু দায়, এটা তদন্তে উদ্ঘাটিত হয়েছে, সেটা আদালতেও সাক্ষ্য প্রমাণের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। কিন্তু সেটাকে কতটুকু সাজা দেয়া হবে না হবে এই সিদ্ধান্ত নিয়েছেন আদালত, এখানে প্রসিকিউশনের কিছু করার ছিল না। তারপর প্রসিকিউশনের কিছু করার না থাকলেও ধরেন জনগণের ভিতরে একটা পারসেপশন তৈরি হয়। ধরেন গ্রামে প্রচুর লোডশেডিং হয়, এখন যদি মন্ত্রী বলে যে গ্রামে লোডশেডিং নাই, এটা মানুষের জন্য হাস্যকর হয়ে যায়। তো আপনারা সব কিছু তদন্ত করে দেখলেন, আমরা সবাই দেখলাম, যিনি গুলি করলেন, যার গুলিতে মানুষজন মারা গেল, তারই সাজা কম হলো, সেই ক্ষেত্রে তো আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করাই যায়। এই প্রশ্ন আমাদেরকে করে লাভ হবে না, কারণ হচ্ছে যে আমরা যদি সে যে গুলি করেছে তার গুলি করার দৃশ্যটা যদি আদালতে উপস্থাপন না করতাম, তাহলে সেটা প্রসিকিউশনের ব্যর্থতা হতো। আমরা কিন্তু আদালতে তার ভিডিও ফুটেজ, সে কোথা থেকে গুলি এনেছে, কিভাবে কি করেছে, সব কিছু উপস্থাপন করেছি। এখন উপস্থাপনের পরে যুক্তিতর্ক আমরা বলেছি তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কিন্তু আদালত যদি মনে করে যে এই লোকটার সমস্ত তথ্য থাকা সত্ত্বেও তার পজিশনের কারণে আমি তাকে লেসার পানিশমেন্ট দেবো, এটা প্রসিকিউশনের ব্যর্থতা নয়, এটা আদালতের সিদ্ধান্তের ব্যাপার। আদালত এটা রাইট ডিসিশন নিয়েছেন কি নেননি সেটা পরীক্ষা হবে সুপ্রিম কোর্টে। সেই কারণে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আপিলটা দায়ের করেছি। প্রসিকিউশনের অথবা তদন্ত সংস্থার এখানে কোনো ঘাটতি নেই, কারণ যা উপস্থাপন করার প্রয়োজন ছিল তা উপস্থাপিত হয়েছে। উপস্থাপিত তথ্যের ভিত্তিতে তার মৃত্যুদণ্ড হওয়া সম্ভব। কিন্তু আদালত যদি মনে করেন যে তথ্য প্রমাণের ঘাটতি নাই, বাট তার অফিসিয়াল পজিশনের কারণে আমরা তাকে লেসার পানিশমেন্ট দিলাম, সেই ব্যাপারটা আসলে প্রসিকিউশনের ঘাড়ে চাপবে না।